একটি ছোট্ট গ্রামে বাস করত রমেশ এবং তার স্ত্রী মিতা এবং রমেশের মা কমলা দেবী। তাদের ছোট্ট একটা ঘর ছিল এবং তাদের সংসারে খুব অভাব। কখনো কখনো দুবেলা খাবার জুটতো আর কখনো কখনো জুটতো না। তবে মিতা ছিল খুবই শান্ত এবং পরিশ্রমী মেয়ে, কিন্তু তার শাশুড়ি কমলা দেবী তাকে প্রায় বকাঝকা করত। তবে একদিন সকালে কমলা দেবী তাদের বাড়ির দাওয়াতে বসেছিল, আর তখন সেখানে ঘুম থেকে উঠে আসে তার বৌমা। কে গো বৌমা, এত দেরি করে যে উঠেছো? এত দেরি করে উঠলে কি সংসারে কাজকর্ম হয় নাকি? তা সংসারে কাজকর্মগুলো কখন সারবে বলো তো দেখি। না না মা, আমি দেরি দেরি করে উঠিনি। আমি তো সকাল সকাল উঠেছিলাম। উঠে পুকুর ঘাটে থেকে জল এনেও রেখেছি, কিন্তু তারপরে বিছানায় গিয়ে একটু শুয়ে পড়েছি। শুয়ে থাকতে থাকতে যে কখন আমার চোখটা বুজে গেছে মা, তা আমি বুঝতে পারিনি। কিন্তু আপনি তো আমাকে একবার ডাকতে পারতেন মা। আপনি আমাকে ডাকেননি কেন? তাহলে আমি একটু তাড়াতাড়ি উঠে যেতাম। থাক থাক বৌমা, তোমাকে আর অজুহাত দিতে হবে না। তুমি যে কত অজুহাত দিতে পারো তো আমি ভালো করে জানি। শোনো, তাড়াতাড়ি কাজকর্মগুলো সারো তো, যত না কাজ করা ধান্দা। মা, আমি সত্যি কথা বলছি মা। আমি ইচ্ছা করে দেরি করে উঠিনি মা। আমার চোখটা অনেক যে লেগে গেছিল, তাই জন্য তো উঠতে দেরি হয়ে গেছে। থাক থাক বৌমা, তোমাকে আর মুখে মুখে চোবড়া করতে হবে না। একটু কিছু বললে সঙ্গে সঙ্গে মুখে মুখে উত্তর দিতে থাকে। যাও, তুমি কাজগুলো গিয়ে সেরে ফেলো তো, এত মুখে মুখে না তর্ক করে। মিতা তার শাশুড়ি মায়ের কথা শুনে সে আর কোনো কিছু কথার উত্তর দেয় না। সে চুপচাপ কাজ করতে চলে যায়। এমন ভাবে বেশ কিছু ঘন্টা কেটে যায়। সেই দিন দুপুরবেলা বাড়ির পিছনটা মিতা পরিষ্কার করছিল, আর তার নজর পড়ে ছোট্ট একটা আমের চারার দিকে। আরে, এখানে তো একটা ছোট্ট বাচ্চা আম গাছের চারা। এই আম গাছটা যদি বড় হয়, তাহলে তো এই আম গাছটা ফলনও দেবে। বাহ বাহ বাহ, আমাদের বাড়ির পিছনে যে আম গাছের চারা হয়েছে, না না, এটাকে আমি তুলে ফেলবো না। এটা এখানেই থাক। এ বড় হলে আমাদেরকে ফল দেবে। আমার যে কি মজা হচ্ছে, কি বলবো। চাই একবার গিয়ে মাকে বলে আসি। মাও শোনার পর অনেক খুশি হবে। তারপর মিতা আম গাছের চারা নিয়ে তার শাশুড়ি মায়ের সাথে কথা বলতে যায়। মা, জানেন তো, আমি না ঘরের পেছনটা একটু পরিষ্কার করছিলাম, আর পরিষ্কার করতে করতে দেখি না একটা ছোট্ট আম গাছের চারা উঠেছে মা। ওই সব রেখে কোনো লাভ নেই বৌমা, আম গাছের চারাটা উপড়ে ফেলে দাও। ওইখানে থাকতে থাকতে আম গাছটা বড় হবে আর জায়গা নষ্ট হবে। ও ফেলে দাও উপড়ে, বুঝেছো? না না মা, আম গাছটা উপড়ে ফেলার কথা বলবেন না মা। ওকে ওখানে থাকতে দিন, ওকে বড় হতে দিন। ও বড় হলে আমাদেরকে ফল দেবে। সেই ফল আমরা বাজারেও বিক্রি করতে পারবো, আবার খেতেও পারবো। তাহলে তাহলে মা, ওটা ওখানে থাকতে দিন না। দেখো বৌমা, ও আম গাছ বড় হতে হতে এখনো অনেক বছর সময় লাগবে, আর তোমার ফল খেতে হবে না, বুঝেছো? ওটা ওখান থেকে উপড়ে ফেলে দাও তো, যত সব নষ্ট হবে জায়গা। মা, বলছিলাম যে কি, আমাদের তো কোনো ফলের গাছ টাছ তেমন নেই। তাহলে আম গাছও তো আমাদের নেই। একটা আম গাছের চারা ওখানে উঠেছে, তো সেটা আমরা ওখানে রাখতে দিই না মা। ওটা অনুরোধ করে বলছি, আপনি ওটাকে উপড়ে ফেলবেন না। আর শুনুন না মা, ওকে বড় হতে দিন। এমনিতে পিছনের জায়গাটা অনেকটা পড়ে আছে, তাহলে তাতে কি আছে বলুন না মা? এমনিতে তো বিভিন্ন ধরনের গাছপালা হয়ে যাচ্ছে, জঙ্গল হয়ে যাচ্ছে। যদি আম গাছটার কারণে ওখানে আর কোনো জঙ্গল না হয়, আমরা যাতায়াত করি, তাহলে তো ভালো মা। আম গাছটা তুলে আর ফেলবেন না, ওকে বড় হতে দিন। দেখো বৌমা, তোমার এইসব জেদ আমার একদম পছন্দ হয় না। ঠিক আছে, তুমি যখন এত করেই বলছো, তাহলে আম গাছটা ওখানেই থাক। তবে মনে রেখো, ওই আম গাছের কারণে যদি বাড়ির কোনো ক্ষতি হয়, তারপর তোমার একদিন কি আমার একদিন, কেটে ফেলে দেবো সেই দিন আম গাছ। কমলা দেবীর মুখ থেকে আম গাছটা রেখে দেওয়ার কথা শুনে মিতা অনেক খুশি হয়ে যায়। তারপর থেকে মিতা সেই আম গাছটির যত্ন নিতে শুরু করে, প্রতিনিয়ত জল দেওয়া শুরু করে এবং আম গাছের সাথে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাও বলে। জানিস তো আম গাছ, আমরা না অনেক গরিব। আমাদের যে অভাবে সংসার চলে। এবার তুই যখন বড় হবি, তখন কিন্তু তুই আমাদের দুঃখ কষ্ট দূর করবি, বুঝেছিস? তোর ফল দিয়েই আমাদেরকে দুঃখ কষ্ট দূর করতে হবে। আর তখন সেখানে মিতার স্বামী রমেশ চলে আসে। আরে মিতা, তোমাকে দেখে যে আমার খুব হাসি লাগছে গো। তুমি যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আম গাছের সাথে কথা বলছো, তা আম গাছ কি তোমার কোনো কথা শুনতে পাচ্ছে বলো তো দেখি?
দেখো, আমি যে আম গাছটাকে ভালোবাসি, আম গাছ সেটা ভালোভাবে বুঝতে পারে। তাকে ভালোবাসা দিলেও গাছও বুঝতে পারে যে কে কাকে ভালোবাসে না ভালোবাসে। বুঝেছো? আচ্ছা থাক থাক গিন্নি, তোমার সাথে কথা বললে পারবো না। আমি যদি একটা কথা বলি তুমি তার পরিপ্রেক্ষিতে আমাকে একদম বুঝিয়ে জল করে দাও। থাক থাক, তুমি তোমার আম গাছের সাথেই কথা বলো, এটাই ভালো। আচ্ছা ছাড়ো, এইসব কথা ছাড়ো। তুমি আবার এখানে কিসের জন্য এসেছো সেটাই বলো। আমি তো এখানে আম গাছটাকে জল দিতে এসেছিলাম, আর আশেপাশে ঘাস টাস হলে সেগুলো একটু উবড়ে দিতে এসেছি। তা তুমি কিসের জন্য এসেছো শুনি? তোমার কি কিছু দরকার? হ্যাঁ হ্যাঁ গিন্নি, আমার যে খুব জোরে খিদে পেয়েছে, ঘরের মধ্যে গিয়ে দেখলাম তুমি নেই। তাই জন্য ভেবেছি তুমি নিশ্চয়ই আম গাছের কাছে আছো। তাই জন্য আমি আবার আম গাছের কাছে চলে আসলাম, আর এসেই দেখলাম যে তুমি আম গাছের সাথে কথা বলছো। চলো, আমাকে কিছু খেতে দেবে, চলো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, আমি তোমাকে খেতে দিচ্ছি। আমি তো বুঝতেই পারিনি যে তুমি কখন এসেছো আর না এসেছো। চলো। এমনভাবে বছর যেতে থাকে। ধীরে ধীরে আম গাছটি অনেকটা বড় হয়ে গেল। কিন্তু পাশের বাড়ি একটা মহিলা শিলা, সে আম গাছটি দেখে খুব হিংসা করতে শুরু করলো। তবে একদিন সে মিতার কাছে এসে বলতে থাকে, কি ব্যাপার শিলা দিদি, হঠাৎ যে আমাদের বাড়িতে আসলে? না না গো, হঠাৎ কেন আসবো বলো? আমি তো তেমন বাড়ি থেকে বাইরেই বেরোই না, কারণ সময় পাই না। সংসারে এই কাজ ওই কাজ করতে করতে সময় চলে যায়। হ্যাঁ গো দিদি, ঠিকই বলেছ। সংসারের কাজ হচ্ছে বড়ই কাজ, সেগুলো সামলাতে সামলাতে যে কখন সময় চলে যায় কি বলবো। তা মিতা, তোমাকে একটা কথা বলি। তোমাদের বাড়ির পিছনে যে এত ঝাংড়া হয়ে বড় গাছটা উঠেছে, তা ওই গাছটা ওরকম ভাবে রেখেছো কেন? জানো, ওই গাছ তো বাড়ির ক্ষতি করবে। ডালপালা যখন বাড়ির চালে পড়বে, বাড়ির চাল তো ভেঙে গুঁড়ো হয়ে যাবে। একে তোমরা গরিব, তেমন একটা ছোট্ট কুঁড়ে ঘরে থাকো, তাহলে আম গাছটা রাখার দরকার কি? না না দিদি, আম গাছটা কাটার কথা আমি একদম মনেও ভাবি না। আমি যে ওকে সেই ছোট্ট থেকে মানুষ করে আসছি, এখন ওকে কি করে কাটি বলো তো? আর সব থেকে বড় কথা, ও এখন অনেক বড় হয়ে গেছে। এবার যে ও ফল দেওয়ার সময় হয়ে এসেছে। এবার যখন ওরা আম গাছে আম হবে, তখন সেগুলো বাজারে বিক্রি করে তো আমাদের গরিবের দুঃখ আর দশা কাটতে পারে বলো? না না, আমি কাটবো না আম গাছটা। আমি যে আম গাছটাকে খুবই ভালোবাসি। দেখো মিতা, আমি তো তোমার ভালোর জন্য বলতে এসেছি। এমনিতে বাজার থেকে তো আম কিনে খেতে পারবে, কিন্তু এই গাছের ডালপালা যখন তোমাদের এই ছোট্ট কুঁড়ে ঘরে পড়বে, তখন ভাবতে পারছো পুরো ঘরের চাল ভেঙে গুঁড়ো হয়ে যাবে। তখন থাকবে কোথায় বলো তো? ঠিক আছে শিলাদি, তোমাকে অতটা বলতে হবে না যে আমাদের আম গাছ নিয়ে আমরা কি করব না করব সেটা আমাদের ব্যাপার। আপনি তার থেকে বরং আপনার সংসারে কি হচ্ছে না হচ্ছে সেটা ভালোভাবে দেখুন। আমাদের সংসারে কি হচ্ছে না হচ্ছে সেই সব নিয়ে কথা না বললেই ভালো হবে। আর আম গাছের কথা ওকে ছেড়ে দাও, ও যেমন ভাবে ওখানে বড় হচ্ছে তেমন ভাবে বড় হতে দাও। বাবা, এখন কি দিনকাল উঠেছে, কাউকে ভালো করতে গেলে সেইভাবে তাকে খারাপ করা হচ্ছে। হুঁ, যত সব। শিলা মিতার কথাতে অনেক রেগে যায়, তারপর সে রেগে মেগে বাড়িতে চলে যায়। আর বাড়িতে যাওয়ার পর তার স্বামী তাকে দেখার পর বলতে থাকে, আরে ও গিন্নি, এমন ভাবে মুখ গোমড়া করে কোথায় থেকে আসছো বলো তো? কারোর সাথে আবার ঝগড়া টগড়া হলো নাকি? মুখটা যে এমন বাংলার পাঁচ করে আছো। গরিবের অত আম খাওয়ার কিসের আছে গো? একটা আম গাছ করে রেখেছে বলে যেন মাটিতে পা পড়ে না। এখনো পর্যন্ত তো আম ফললো না, তার উপর এমন বড় বড় কথা বলে। আর যদি গাছে আম হয় তাহলে কি বলবে বলো তো? আরে ও গিন্নি, কাদের আম গাছের কথা বলছো একটু বলো না ভালো করে খোলসা করে শুনি। আরে জানো না, আমাদের গ্রামে যে মিতা আছে গো, মিতা, ওই তো ছোট্ট একটা কুঁড়ে ঘরে থাকে, গরিব। আর ওদের বাড়িতে একটা আম গাছ আছে। সেই আম গাছটা নিয়ে কত আদিক খেতা। আম গাছটা আমি ভালো করে বললাম কেটে দেওয়ার কথা, যে আম গাছের ডাল পড়লে বাড়ি ভেঙে যাবে। তা না, আমাকে কত রকমের কথা শুনিয়ে দিল। দেখো গিন্নি, তাদের আম গাছ তারা কি করবে না করবে তাদের ব্যাপার। তা তুমি মুখ উঠিয়ে কেন বলতে গেছো বলো তো দেখি? দিল দিল মুখটা ভেঙে। একে তো ভালোভাবে থাকার জায়গা নেই, তার উপর তেমন ভালোভাবে খাওয়া দাওয়াও জোটে না। কিন্তু একটা বড় আম গাছ বানিয়ে রেখেছে, তা নিয়ে আদিক্ষেতা। ঠিক আছে, আমি আদিক্ষেতা দেখাচ্ছি। ওই আম গাছ যদি আমি বড়টা বাজাতে পেরেছি, তো আমার নামও শিলানা। হ্যাঁ, দেখো গিন্নি, তুমি শান্ত থাকো, ওদের আম গাছ নিয়ে ওদের থাকতে দাও তো। তুমি আবার এমন কোনো কিছু করো না যাতে কোনো ক্ষতি হয়, বুঝেছো? দেখো, তোমাকে অত কথাবার্তা বলতে হবে না। কখনো আজ পর্যন্ত বইয়ের হয়ে কথা বলতে দেখলাম না। তুমি যেমন চুপচাপ আছো তেমন চুপচাপ থাকবে, বুঝেছো? যা করার আমি করব।
দেখতে দেখতে এমন ভাবে বেশ কিছুদিন কেটে যায়। তবে একদিন রাতে শিলা সেই আম গাছের কাছে গিয়ে আম গাছের কিছু ডাল ভেঙে দেয়। তারপর সে বলতে থাকে, নাও, এবার এবার আমি আম গাছের 12টা বাজিয়ে দিয়েছি। বড্ড মিতা আম গাছ নিয়ে আদিক্ষেতা করতো না। এইবার দেখবো ওর আদিক্ষেতা কোথায় যায়। সকালটা হতে দাও, যখন দেখবে আম গাছের ডালগুলো ভাঙা অবস্থায় পড়ে আছে, তখন তখন হাউ হাউ করে কাঁদতে থাকবে। আম গাছ নিয়ে আদিক্ষেতা, ভালোবাসে আম গাছ। ঠিক আছে, এইবার দেখবো। তারপর শিলা তার বাড়িতে চলে যায়। পরদিন সকালে মিতা যখন আম গাছটা দেখতে আসে, তখন সে আম গাছ দেখে অবাক হয়ে যায় যে কিছু ডালপালা নিচে ভেঙে পড়ে আছে। তা দেখে সে অনেক অনেক কষ্ট পায়। আম গাছের ডালপালাগুলো এমন ভাবে ভাঙা অবস্থায় কেন পড়ে আছে? কই, কাল রাতে তো ঝড় বৃষ্টি কিছুই হয়নি। তারপরে এমন ভাবে আম গাছের ডালগুলো কে ভেঙে দিয়ে গেল? তারপর মিতা সে আম গাছের এমন অবস্থা দেখে সে খুব কষ্ট পায়। তারপর সে ঘরের মধ্যে গিয়ে খুব কাঁদতে থাকে। আর তখন সেখানে তার স্বামী রমেশ চলে আসে। আরে মিতা, এত সকাল সকাল উঠে কান্নাকাটি কেন জুড়ে দিয়েছো? তোমার আবার কি হয়েছে বলো তো? মা কি তোমাকে কোনো বকাঝকা করেছে নাকি? কি হয়েছে? তুমি কি নিয়ে কান্নাকাটি করছো বলো তো? তোমাকে আর কি বলবো বলো তো? আমার ওই স্বাদের আম গাছটা আমি কত বড় করে যত্ন করে মানুষ করছি, আর ওই আম গাছের ডালপালাকে ভেঙে দিয়ে চলে গেছে, জানো? আরে গিন্নি, তুমি এই নিয়ে কষ্ট পেও না। আমি বুঝতে পারছি তোমার কষ্ট হচ্ছে, কারণ তুমি যে ওটা নিজের হাতে বড় করছো। আচ্ছা শোনো, পুরো গাছটা তো ও কোনো কিছু ক্ষতি করেনি। যা করেছে ডালপালা ভেঙে দিয়ে গেছে। তুমি এটা নিয়ে ভেবো না, আবার ডালপালা ওখান থেকে গজিয়ে যাবে, বুঝেছো? আচ্ছা, তুমি বলো না, আম গাছটা তো কারো কোনো ক্ষতি করেনি। তারপরেও কে এমন ভাবে এসে ডালপালাগুলো ভেঙে দিয়ে চলে গেল? আজ পর্যন্ত আমি কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করিনি, কারো কোনো ক্ষতি করিনি। তাহলে তাহলে আমার আম গাছের উপর কার নজর পড়লো? দেখো গিন্নি, যার মনে হিংসা থাকবে সে তো সবারই ক্ষতি করবে। সে তো কারো ভালো সহ্য করতে পারে না। আর দেখো, তোমার এই স্বাদের আম গাছটাকে এমন ভাবে ক্ষতি করে দিয়ে চলে গেছে। জানে তোমাকে তো কোনো কিছু করতে পারবে না, তাই আম গাছটা ডালপালা ভেঙে দিয়ে চলে গেছে। জানি না আমার সাথে তার কি সত্যতা আছে। আমার তো এমন কোনো শত্রু নেই যে আমার উপর কেউ হিংসা করতে পারে। ঠিক আছে, এবার থেকে আমার আম গাছটা ভালোভাবে যত্ন নেব। আর আমার আম গাছটাকে এবার থেকে নজরে নজরে রাখবো, যাতে ওর আর কেউ ক্ষতি করতে না পারে। তারপরে মিতা সে আম গাছটির আরো ভালোভাবে যত্ন নিতে শুরু করে। আম গাছটাতে জল নিয়মিত দিতে থাকে। দেখতে দেখতে এমন ভাবে বেশ 1 বছর কেটে যায়। আর 1 বছর পর আম গাছে খুবই ফলন হয়। এত ফলন হয় যা গ্রামবাসীরা দেখে অনেক অবাক হয়ে যায়। আরে দেখেছো দিদি, দেখেছো ওই মিতার সেই আম গাছটা? সেই ছোট থেকে এত বড় করেছে। সেই আম গাছের ফলন দেখেছো? কত আম হয়েছে রে বাবা! এত আম এমন ভাবে কখনো দেখিনি। একটা গাছে এত আম কি করে হতে পারে বলো তো? আরে হ্যাঁ গো দিদি, হ্যাঁ দেখেছি গো, দেখেছি। আম গাছটাতে তো বিশাল ফলন হয়েছে। তবে জানো তো, ওই আম গাছের আম কিন্তু খুবই মিষ্টি। একদিন ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আর যেতে যেতে একটা আম পড়েছিল, আর আমি খেয়ে দেখেছি, বাবা, চিনির মতো মিষ্টি গো। এইবার তো মিতাদের ভাগ্য খুলে গেছে গো। ওই আম যদি বাজারে বিক্রি করে, তা তো রমারম চলবে গো। এত ফলন, এত ফলন, ওরা বিক্রি করেও পারবে না। কি হারে আম হয়েছে রে বাবা! সে যা বলেছো দিদি, ওই আম বিক্রি করে যদি ওদের অভাবটা কাটে, তাহলে তো খুব ভালোই হবে। মানুষের ভাগ্য কখন কিভাবে খুলবে তা কেউ বলতে পারে না, একমাত্র স্বয়ং ঈশ্বর ছাড়া। তারপর মিতা তাদের সেই গাছ থেকে কয়েক ঝুড়ি আম পেড়ে নিয়ে তা বাজারে বিক্রি করতে যায়। আম নিয়ে যাও, আম নিয়ে যাও, এক্ষুনি গাছে থেকে টাটকা টাটকা আম পেড়ে নিয়ে এসেছি। এই আম চিনির মতো মিষ্টি। এই আম খেলে আর অন্য কোনো আম খাওয়ার কথা মুখে আনবেন না। এত সুন্দর চিনির মতো মিষ্টি আম, নিয়ে যান, নিয়ে যান, গরমের সময় আম নিয়ে যান। মিতা বাজারে বসে বসে এমন ভাবে চিৎকার করতে থাকে। আর কিছু ঘন্টার মধ্যে তার সব আম বিক্রি হয়ে যায়। আর সেদিনই সে ভালো রোজগারও করে। সেই টাকাগুলো নিয়ে সে বাড়িতে চলে যায়।
মা, এই দেখুন, আজ আমাদের কাছে আম বিক্রি করে এতগুলো টাকা উপার্জন হয়েছে। আমি আপনাকে বলেছিলাম না যে এই আম গাছ বড় হলে ফলন দেবে। আর দেখুন, এই আম গাছ থেকে আম বিক্রি করে আজকে আমাদের এতগুলো টাকা উপার্জন হয়েছে। এই কি দেখছি বৌমা, এতগুলো টাকা উপার্জন হয়েছে? সত্যি এই আম গাছ তো আমাদের ঘরে লক্ষ্মী হয়ে এসেছে। একটা সময় আমি এই আম গাছটা তুলে দিতে চেয়েছিলাম, কিন্তু তোমার জেদের কারণে এই আম গাছটা রেখে দিয়েছি। আর আজ দেখো, এই আম গাছ আমাদের দুঃখ দুর্দশা দূর করছে। মা, কাল আমি আবার বাজারে আম নিয়ে যাব, আর সেই আমগুলো বিক্রি করে যা ওখান থেকে মুনাফা হবে সেই টাকা দিয়ে ভাবছি আমাদের ঘরে চালটা সারিয়ে নেব। আমাদের ঘরে চাল যে ভাঙাচোরা হয়ে গেছে, আর না সারালে তাহলে বৃষ্টির সময় যে অনেক অসুবিধা হয়ে যাবে মা। হ্যাঁ হ্যাঁ বৌমা, তুমি ঠিকই বলেছো। এইবার যদি না ঘরের চালটা সারাতে পারি, তাহলে বর্ষার সময় যে আমাদের খুব কষ্ট হবে মা। ঘর থেকে যে জল পড়বে। আর জানো বৌমা, এই আম গাছটা যে আমাদের এত বড় উপকার করবে তা কখনো ভাবতে পারিনি। হ্যাঁ মা, এবার যে আমাদের দুঃখের দিন কেটে যাবে মা, দুঃখের দিন কেটে যাবে। এবার আমরা একটু ভালোভাবে বাঁচতে পারবো। এমন ভাবে মিতা তার গাছের আম পেড়ে সে বাজারে নিয়মিত বিক্রি করত, আর সেখান থেকে সে ভালোই মুনাফা পেত। আর সেই টাকা দিয়ে তাদের ঘরটা সুন্দরভাবে মেরামত করে নেয়। তাদের অভাবের দিন কেটে যেতে থাকে। কিন্তু মিতাদের এত সাফল্য দেখে এদিকে শিলা জ্বলতে থাকে। সে মনে মনে অনেক হিংসা করতে থাকে। একদিন রাতে এই গরিবদের এত সুখ আমি চোখে দেখতে পাচ্ছি না। এই আম গাছের একবার ডাল ভেঙে দিয়ে গেছিলাম, আর আজকের পুরো আম গাছটা একদম পুরো কেটে দিয়ে যাব। দেখবো ওরা আর কত সুন্দরভাবে সুখে শান্তিতে থাকতে পারে। আম বিক্রি করা না, আজকের আম বিক্রি করা আমি ছাড়িয়ে দেব। হ্যাঁ। তারপর শিলা সে হিংসার জোরে গাছের ডাল ভাঙতে যাবে কি, আর তখন সেখানে রমেশ চলে আসে। কে কে এখানে এমন ভাবে গাছের ডাল কে ভাঙতে এসেছো? কে বলো তো দেখি, কে? আরে ঠাকুরপো, আমি গো, আমি একটু আম কুড়াতে এসেছি গো। তোমাদের গাছের আমের যা মিষ্টি, তাই জন্য ভাবলাম একটু আম কুড়িয়ে আসি। আরে শিলা বৌদি, তুমি তুমি এত রাতে এখানে আম কুড়াতে এসছো? না না, এটা বিশ্বাস করা যাচ্ছে না। আমি নিজের চোখে দেখেছি তুমি আম গাছের ডালটা ভাঙতে যাচ্ছিলে। তাহলে এত বড় মিথ্যে কথা কেন বলছো? আর যদিও বা তুমি আম কুড়াতে আসবে, তাহলে তুমি বলতে পারতে শিলাকে, শিলাই তো তোমাকে আম দিত। আর এমনিতে শিলা তো সবাইকে আম খেতে দেয়। তাহলে মিথ্যে কথা কেন বলছো? সত্যি বলো। আরে না না ঠাকুরপো, তুমি অন্ধকারে কি দেখতে কি দেখেছো তা কে জানে। তুমি ভুল দেখেছো। আমি গাছের ডাল কেন ভাঙবো বলো তো? আমি তো আম কুড়াতে এসেছিলাম। রমেশের এমন চিৎকার চেঁচামেচিতে মিতা এবং তার শাশুড়ি মা ওখানে চলে আসে। কি গো, তুমি এত রাতে চিৎকার চেঁচামেচি এত কেন করছো বলো তো? কি হয়েছে এত চিৎকার করছো? আর তবু আবার ঘরের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন গো? তারপর রমেশ শিলার ব্যাপারে সব ঘটনা তাদেরকে বলে। তারা সব ঘটনা শুনে মিতা অনেক অবাক হয়ে যায়, আর বলতে থাকে মিতা, শোনো, এত রাতের বেলা শিলাদিকে কিছুই বলো না, ছেড়ে দাও। কালকে সকাল হলেই আমরা গ্রাম প্রধানের কাছে যাব, আর বিচার ডাকবো। গ্রাম প্রধান যা করার তাই করবে। পরের দিন সকালে গ্রাম প্রধানের কাছে অনেক লোকজন জড়ো হয়ে যায়, আর সেখানে মিতা সব ঘটনা খুলে বলে গ্রাম প্রধানের কাছে। গ্রাম প্রধান সব ঘটনা শোনার পর বলতে থাকে, শিলা, এইসব আমি কি শুনছি? সব সত্যি কথা বলো। তুমি এত রাতে মিতাদের গাছে কেন কাটতে গিয়েছিলে? বলো, কি হলো? চুপ করে কেন আছো? বলো, উত্তর দাও। প্রধান মশাই, আমি শিলাকে একদম পছন্দ করতাম না। ওকে দেখলে আমার খুব হিংসা লাগে। আর এই আম গাছটা আমরা সবাই দেখেছি। ও কত ছোট থেকে বড় করেছে, আর এই আম গাছটা নিয়ে অনেক গর্ব করতো। সেই কারণে আমার একদম ভালো লাগতো না। আর আমি তো একবার ওই আম গাছের ডাল সব ভেঙে দিয়েছিলাম। আর এইবার আম হওয়ার পর ওদের সব কিছু সুখ ফিরে এসেছে। ওই আম গাছ থেকে ওরা আম বিক্রি করে কত টাকা কামাচ্ছিল। সেই কারণে এত কিছু আমার সহ্য হচ্ছিল না ওদের সুখ। তাই জন্য এত রাতে গিয়ে আমি গাছটাকে কেটে দিতে চেয়েছিলাম। ছি ছি শিলা, আমার তো ভাবতেও লজ্জা লাগছে যে তুমি এই গ্রামে আমাদের সাথে থাকো। শোনো, আমি বলছি তোমরা এই গ্রাম থেকে চলে যাও। তোমার মতো এত হিংসুটে কুৎসিত মনের মহিলাকে এই গ্রামে রাখবো না, তাহলে তুমি সবাইকে ক্ষতি করবে। চলে যাও এখান থেকে। প্রধান মশাই, আমাকে ক্ষমা করে দিন প্রধান মশাই। আমি আমার নিজের ভুলটা বুঝতে পেরেছি। না না, আমি আর কখনো নিজের মনে আর কখনো কারো প্রতি হিংসা নিয়ে আসবো না। আমি আর কোনো কাউকে ক্ষতি করব না। মিতা আমাকে ক্ষমা করে দাও বোন। আমার যে অনেক বড় ভুল হয়ে গেছে। আমি সবাইকে কথা দিচ্ছি, আমি আর কখনো এরকম ধরনের কাজ কোনো দিনের জন্য করব না।
ক্ষমা করে দাও আমাকে। প্রধান কাকু, শিলাদিকে ক্ষমা করে দিন। ও হিংসার বশে এরকম ভাবে অন্যায় কাজ করে ফেলেছে। অনেক মানুষ আছে যারা হিংসার বশে এমন এমন কাজ করে ফেলে তারা নিজেও জানে না। ও যখন ওর নিজের ভুলটা বুঝতে পেরেছে তাহলে একবার অন্তত ওকে সুযোগ দেওয়া দরকার। ওকে সবাই ক্ষমা করে দাও। মিতার এমন কথা শোনার পর গ্রামবাসীরা অনেক অবাক হয়ে যায়। মিতা, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমি তোমার এত বড় ক্ষতি করার পরও তুমি আমাকে ক্ষমা করতে বলছো। সত্যি তোমার মতো মনের মানুষ এই পৃথিবীতে আর আছে কি আমি জানি না। তুমি অনেক বড় হও। আমি কথা দিচ্ছি আমি আর কারো কোনো ক্ষতি করব না, কোনো দিনের জন্য না। আর না মনে কখনো হিংসা আনবো কারো প্রতি। তখন মিতার শাশুড়ি কমলা দেবী মনে মনে বলতে থাকে, যেই মেয়েকে আমি এত বকাঝকা করতাম, এত কষ্ট দিয়েছি, সেই মেয়ে আজ অন্যকে ক্ষমা করছে। সত্যি আমার বৌমা যে আমার ঘরের লক্ষ্মী। মিতা মা, আমাকে ক্ষমা করে দিস রে মা, আমাকে ক্ষমা করে দিস। আমি যে তোকে কখনো বুঝিনি, তোকে যে কত বকাঝকা করেছি, কত উল্টো পাল্টা কথা বলেছি, তারপরে তুই সবসময় মুখ বন্ধ করে শুনে নিয়েছিস মা। আমাকেও ক্ষমা করে দিস রে মা। আপনি এসব কিসব বলছেন মা? আপনি তো আমার মা। তাহলে আপনি যদি আমার বকাঝকা করেন তাহলে কি আমি আপনার উপর রেগে যাব? সেটা কখনো না মা। আপনি যে আমার মা হন, আপনি বকাঝকা করতে পারেন, আপনার উপর যে আমার কোনো রাগ নেই। এমন ভাবে বেশ কয়েক বছর ধরে সেই আম গাছ থেকে এত ফল হতে লাগলো যে রমেশ একটি ছোট্ট ফলের ব্যবসা শুরু করলো এবং তাদের ছোট্ট কুড়ে ঘর থেকে একটা বড় পাকা বাড়ি তৈরি করে ফেলল। দেখতে দেখতে এমন ভাবে বেশ কিছুদিন কেটে যায়। তবে একদিন গাছের নিচে বসে বসে কমলা দেবী তার বৌমাকে বলতে থাকে, জানো তো বৌমা, এই আম গাছটি শুধু ফল দেয়নি, এই আম গাছটি আমাদের পরিবারের ভালোবাসা ফিরিয়ে দিয়েছে। আমাদের অভাবের দিন দূর করে দিয়েছে এই আম গাছটি। মা, ভালোবাসা দিয়ে যে গাছটা বড় করে তুলেছি, আর সে তো ভালোবাসা ফিরিয়ে দেবে, তাই না? তবে এই গল্প থেকে একটা শিক্ষা পাওয়া যায়, হিংসা মানুষকে ছোট করে আর ভালোবাসা ও ধৈর্য মানুষকে অনেক বড় করে তোলে।